ইংরেজি সাহিত্যের একজন কবি রবার্ট ব্রাউনিং, ভিক্টোরিয়ান যুগের কবি। ভিক্টোরিয়ান যুগের যে বিখ্যাত কয়েকজন কবি ছিলেন, বিশেষ করে তিনজন বিখ্যাত কবি, সেই তিনজন বিখ্যাত কবির একজন হচ্ছেন রবার্ট ব্রাউনিং। আমরা যদি অন্য দুজনের কথা চিন্তা করি, আলফ্রেড টেনিসন, যাকে ফাদার অফ ভিক্টোরিয়ান পোয়েট্রি বলা হয়ে থাকে, তিনি একজন উল্লেখযোগ্য কবি। রবার্ট ব্রাউনিং একজন বিখ্যাত কবি এবং ম্যাথু আর্নাল্ড আরেকজন বিখ্যাত কবি। এই তিনজন বিখ্যাত কবি ছিলেন ভিক্টোরিয়ান যুগের কবি। ভিক্টোরিয়ান যুগ হচ্ছে আসলে 1837 সালে শুরু হয়েছিল এবং 1901 সালে ভিক্টোরিয়ান পিরিয়ডের সমাপ্তি ঘটে। 1837 সালে রানী ভিক্টোরিয়া ক্ষমতায় আসেন এবং রানী ভিক্টোরিয়ার ক্ষমতা আসার পরের থেকে ভিক্টোরিয়ান যুগ শুরু এবং 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর মধ্য দিয়ে ভিক্টোরিয়ান যুগের সমাপ্তি ঘটে। ভিক্টোরিয়ান যুগের এই তিনজন বিখ্যাত কবি ছাড়াও আরো কয়েকজন কবি ছিলেন। তাদের মধ্যে একজন হচ্ছেন ডিজি রসেটি, আরেকজন হচ্ছে সিজি রসেটি, জিএম হপকিন্স, এরা পরবর্তী যুগের কয়েকজন বিখ্যাত কবি। তো আসলে মূলত এই যে তিনজন কবি, আমি যে প্রথম তিনজনের নাম বললাম, টেনিসন, ব্রাউনিং এবং আর্নাল্ড, তারা আসলে বিভিন্ন কবিতার মধ্য দিয়ে ভিক্টোরিয়ান যুগের যে সমাজ ব্যবস্থা, সেই ভিক্টোরিয়ান যুগের যে চেতনা, সেই চেতনাকে তুলে ধরার চেষ্টা করেছেন, যেটাকে আমরা ইংরেজিতে বলি ভিক্টোরিয়ান স্পিরিট, সেটিকে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এক ধরনের কবিতা, যে কবিতাকে আমরা বলি আসলে ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ আসলে ভিক্টোরিয়ান যুগেই মানে সার্থকতা লাভ করে এবং আলফ্রেড টেনিসনের হাত ধরেই মূলত ড্রামাটিক মনোলগ অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে থাকে। আলফ্রেড টেনিসনের অগণিত কবিতা রয়েছে যেখানে তিনি এই ড্রামাটিক মনোলগের মধ্য দিয়ে তার যে ফিলসফি, সেই ফিলসফিটাকে উপস্থাপন করেছেন, ভিক্টোরিয়ান স্পিরিটটাকে তুলে ধরেছেন। রবার্ট ব্রাউনিং এর কবিতার মধ্যেও আমরা অনেকগুলো ড্রামাটিক মনোলগ দেখতে পাই এবং রবার্ট ব্রাউনিং কে মনে করা হয় যে রবার্ট ব্রাউনিং এই ড্রামাটিক মনোলগটাকে আসলে তিনি অনেক বেশি সার্থকভাবে উপস্থাপন করেছেন। এই জন্য কেউ কেউ তাকে মাস্টার অফ ড্রামাটিক মনোলগ বলেও বিবেচনা করে থাকেন। এবং রবার্ট ব্রাউনিং এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রবার্ট ব্রাউনিং যতটা না কবি, তার চেয়ে বেশি ফিলোসফার। তিনি কবিতার মধ্যে মূলত আসলে ফিলোসফিকেই তিনি আসলে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি পেন্টিং নিয়ে কাজ করেছেন, চিত্রকর্ম নিয়ে কাজ করেছেন। আর্ট তার কবিতার মধ্যে অনেক বেশি গুরুত্ব পেয়েছে এবং লিওনার্দো দা ভিঞ্চি অথবা পাবলো পিকাসো অথবা ওই সময়ের যে অ্যাঞ্জেলো, এই যে বিখ্যাত যে পেইন্টাররা, এই পেইন্টারদের যে চিত্রকর্ম, সেই চিত্রকর্মের একটি প্রভাব রবার্ট ব্রাউনিং এর কবিতার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। আর রবার্ট ব্রাউনিং এর কবিতার মধ্যে সাকসেস, যে সাফল্য কি, এবং সেই সাফল্যটাকে তিনি আসলে অনেক বেশি তুলে ধরার চেষ্টা করেছেন, যে সাফল্যকে আসলে আমরা কি কোন মাপকাঠিতে বিবেচনা করতে পারি, এবং সেটিও কিন্তু তিনি তার কবিতাগুলোর মধ্যে তুলে ধরেছেন। এবং তিনি যে আসলে অগণিত যে ড্রামাটিক মনোলগ রচনা করেছেন, এবং সেই ড্রামাটিক মনোলগের মধ্যে তিনি রেনেসাঁ স্পিরিট এবং মিডাইভাল স্পিরিট, এই দুইটার মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করেছেন। তিনি এরকমটা করেননি যে আসলে শুধু মিডাইভাল স্পিরিটকে ফোকাস করেছেন, ব্যাপারটা এরকম নয়। আবার তিনি যে শুধু রেনেসাঁ স্পিরিটকে ফোকাস করেছেন, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। তিনি দুইটাকে সমন্বয় করে তিনি তার কবিতাগুলো রচনা করেছেন, যাতে করে আসলে খুব সাকসেসফুলি তিনি তার যে ধ্যান ধারণা, চিন্তা চেতনাটাকে তিনি আসলে প্রকাশ করতে পেরেছেন। এবং তার যে ফিলসফি অফ সাকসেস অ্যান্ড ফেলিয়ার, যেটা আমরা বললাম, সেটিও কিন্তু তিনি এখানে উপস্থাপন করেছেন। এবং তিনি আসলে একটা মানুষের জীবন কেমন হওয়া উচিত, মানব জীবন কেমন হওয়া উচিত, মানুষের সাফল্য কেমন হওয়া উচিত, সেই কিন্তু তিনি আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি একটি সাধারণ যে প্রাণীর যে জীবন, সেই জীবনের সাথে মানুষের জীবন যদি একই রকম হয়ে যায়, সেটিকে তিনি কখনোই সার্থক জীবন বলে বিবেচনা করতে রাজি নয়। এবং তিনি মনে করেন যে একজন মানুষ আসলে উন্নত চেতনা, উন্নত নৈতিকতার মধ্য দিয়ে কিন্তু জীবনযাপন করবে এবং তার সেই জীবনযাপনের মধ্য দিয়ে আসলে মানব জীবনের সার্থকতাটা বিবেচনা থাকবে। এবং তিনি কিছু কিছু মানুষকে তিনি বলেছেন যে কোনো কোনো মানুষ আছে যারা আসলে যতটা উপরে যেতে চান, তার চেয়ে আসলে তারা তাদের নিজ গুণে এবং তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তাদের কর্মতৎপরতার মধ্য দিয়ে তার চেয়ে অনেক উপরে তারা যেতে পারে। এরকম মানুষ কিন্তু আসলে কিন্তু সমাজে অল্প সংখ্যক হলেও কিন্তু বিদ্যমান আছে বলে রবার্ট ব্রাউনিং তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। এবং আমরাও যদি আমাদের চারপাশে বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে আসলে আমাদের চারপাশে কিন্তু সেরকম মানুষ দেখতে পাবো, কিছু সংখ্যক যারা আসলে অনেক বেশি আলোকিত মানুষ, যারা অনেক বেশি উন্নত নৈতিকতা, উন্নত মানসিকতার মধ্য দিয়ে জীবনযাপন করে, এবং সেটি কিন্তু রবার্ট ব্রাউনিং এর কবিতার মধ্যে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। রবার্ট ব্রাউনিং তার কবিতার মধ্যে যে হিউম্যান সাইকোলজি, মানুষের যে মনস্তত্ত্ব, যে সাইকোলজিক্যাল ইনসাইট যেটাকে আমরা বলি,
মনস্তাত্ত্বিক যে অন্তর্ভেদী ভেদ যেটা, সেটি কিন্তু তিনি সার্থকভাবে উপস্থাপন করেছেন। তিনি কিছু কিছু চরিত্র তৈরি করেছেন, যে চরিত্রগুলোর মধ্য দিয়ে তাদের যে মানসিক যে অনুভূতি, সেই অনুভূতিগুলোকে তিনি ব্যবচ্ছেদ করার চেষ্টা করেছেন। তো আমরা যদি রবার্ট ব্রাউনিং এর যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলো একটু চিন্তা করি যে কোন কোন কবিতাগুলোর মাধ্যমে তিনি আসলে আমাদের কাছে বেশি জনপ্রিয়। যেমন তার একটি বিখ্যাত কবিতা গ্রামানিয়াস ফিউনারাল, যেখানে আমরা একজন গ্রামারিয়ানকে দেখতে পাই এবং সেই গ্রামারিয়ান আসলে মানে সারাটা জীবন জ্ঞান অন্বেষণ করে গেছে এবং সেই জন্য তার শিষ্যরা তাকে মনে করেন যে তার সমতলের চেয়ে উপরে তাকে মানে কবরস্থ করতে হবে, যেহেতু তিনি কোনো সাধারণ জীবনযাপন করেননি। আমি অবশ্য প্রত্যেকটা কবিতার বিস্তৃত আলোচনা এখানে করছি, আমি শুধু কবির পরিচয়ের জন্য কয়েকটি কবিতার কথা বলছি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে গ্রামারিয়ান্স ফিউনারাল। আরেকটি উল্লেখযোগ্য কবিতা মাই লাস্ট টাচেস, যেখানে মাই লাস্ট টাচেসের মধ্যে ডিউক ফেরেরা তার যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়েছে এবং সে আসলে যে কতটা কুপমণ্ডুক জীবনযাপন করে এবং সে কিভাবে তার স্ত্রীকে, তার যে লাস্ট টাচেস সর্বশেষ স্ত্রী, এবং তাকে কিভাবে হত্যা করেছিল শুধুমাত্র তার সুন্দর হাসির জন্য এবং তার অন্যের সাথে মেশার যে অনুভূতি, সেই অনুভূতির কারণে। এবং সেখানে কিন্তু একজন নিষ্ঠুর প্রকৃতির মানুষকে এখানে উপস্থাপন করা হয়েছে মাই লাস্ট টাচেস কবিতার মধ্যে দিয়ে। আমরা যদি রাবি বেন এজরা কবিতা দেখি, সেখানে কিন্তু একজন মধ্যযুগের একজন দার্শনিক এবং সেই মধ্যযুগের দার্শনিকের যে ফিলসফি, সেই ফিলসফিটাকে কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে এবং সার্থকভাবে তিনি কিন্তু সেটি উপস্থাপন করেছেন। আপনি যদি প্রোফাইরাস লাভার, সেখানে আমরা কিন্তু দেখি যে প্রোফাইরাসের লাভার, এবং সেই লাভার আসলে প্রোফাইরাকে অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছে এবং সে মনে করছে যে এই প্রোফাইরা এখন পরিপূর্ণভাবে আমার আছে, কিন্তু অন্য সময় হয়তো সে আমার থাকবে না, এই কথা মনে করে কিন্তু সে কি করছে, সে কিন্তু প্রোফাইরাকে হত্যা করে ফেলছে। এবং এই যে এবং সে মনে করছে যে প্রোফাইরাকে হত্যা করার মাধ্যমে আসলে প্রোফাইরা কোনো কষ্ট পায়নি। এই যে একজন সাইকোপ্যাশেন্টের কিন্তু সাইকোলজি কিন্তু বিশ্লেষিত হয়েছে এই কবিতার মধ্যে। ফ্রালিকলিপি কবিতার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে ফ্রালিকলিপি সে মনে করে একজন মন, যদিও সে মন হতে চায়নি, এবং সে কিন্তু আসলে মনে করে যে পেন্টিং এর মধ্যে দিয়ে যে কোনো কিছু অলমাইটির যা কিছু বা স্রষ্টার যা কিছু সুন্দর সবকিছুকে উপস্থাপন করা উচিত এবং কোনো কিছুই বাদ দেওয়া উচিত না। দ্য ওয়ার্ল্ড ইজ নট ব্লড ফর আস, সে বিখ্যাত লাইন। এবং এটির মাধ্যমে কিন্তু তিনি রবার্ট ব্রাউনিং তার যে ফিলসফি অফ পেন্টিং সেটি কিন্তু তিনি তুলে ধরেছেন। তিনি মনে করেন যে স্রষ্টার সবকিছুকেই আসলে পেন্টিং এর মধ্যে দিয়ে উপস্থাপন করা উচিত বলে তিনি মনে করেন। অ্যান্ড্রিয়া ডেল সার্টো কবিতার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে অ্যান্ড্রিয়া ডেল সার্টো সে আসলে পেন্টিং করতে যে অনেক সার্থক পেন্টার ছিল ঠিকই, অ্যাঞ্জেলোর চেয়ে অনেক উঁচু মানের অথবা রাফায়েলের চেয়ে অনেক উঁচু মানের বলে তিনি মনে করেন, কিন্তু তিনি যেহেতু নীতিহীন কাজ করেছেন এবং সেই নীতিহীন কাজের মধ্য দিয়ে আসলে তার যে পেন্টিং এর যে প্রতিভা, সেই প্রতিভাটার মধ্যে আসলে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে এবং ডিভিনিটি সে তার পেন্টিং এর মধ্যে আসছে না। কিন্তু অ্যান্ড্রিয়া ডেল সার্টো তার স্ত্রীর জন্য এই কাজটি করেছেন, লুক্রেজিয়া, এবং পরবর্তীকালে লুক্রেজিয়াও কিন্তু তার থাকেনি। এবং অ্যান্ড্রিয়া ডেল সার্টোর মনে মনে একটি ইচ্ছা যে তিনি একটি পেন্টিং রচনা করবেন এবং সেই পেন্টিং আসলে খুবই ডিভাইন পেন্টিং হবে। তিনি মনে করেন যে অলমাইটি হয়তো তাকে সেরকম একটি সুযোগ দেবে যে নিউ জেরুজালেম, যে হেভেনের যে বিখ্যাত নিউ জেরুজালেম, সেই নিউ জেরুজালেমের যে উপাসনালয়ের যে দেয়ালগুলো, সেই দেয়ালগুলোর একটি দেয়াল হয়তো তাকে পেন্টিং করার জন্য অলমাইটি হয়তো তাকে সুযোগ দেবেন। এইভাবে আসলে আমরা দেখি যে রবার্ট ব্রাউনিং এর যে বিভিন্ন কবিতা, সেই কবিতার মধ্যে কিন্তু যতটা না আসলে কবিতা অবশ্যই কবিতা, কিন্তু সেই কবিতার মধ্যে দিয়ে তিনি কিন্তু আসলে তার ফিলসফিগুলোকে উপস্থাপন করেছেন এবং সেই ফিলসফিগুলো খুব সার্থকভাবে তিনি উপস্থাপন করেছেন। এখানে আমরা আর্ট পাই, পেন্টিং পাই, ফিলসফি অফ সাকসেস পাই, ফিলসফি অফ ফেলিয়ার পাই, আমরা সেখানে আমরা সাইকোলজিক্যাল ইনসাইট পাই, সাইকোপেশেন্টদের জীবনী আমরা পাই, এবং এর মধ্য দিয়ে আসলে অনেক সার্থক একটি চিত্র আমরা পাই এবং আমরা তৎকালীন ভিক্টোরিয়ান যুগের একটি চিত্রকল্প আমরা কিন্তু এখানে দেখতে পাই। তো আমি মনে করি যে আমার এই লেকচারটির মধ্য দিয়ে আসলে তোমরা রবার্ট ব্রাউনিং সম্পর্কে কিছুটা অনুধাবন করতে পেরেছো এবং রবার্ট ব্রাউনিং এর জীবন সম্পর্কে কিছুটা অনুধাবন করতে পেরেছো, রবার্ট ব্রাউনিং এর বিশেষত সাহিত্যকর্ম সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছো, এবং এই ধারণার মধ্য দিয়ে যদি তোমরা রবার্ট ব্রাউনিংকে চেনার চেষ্টা করো তাহলে হয়তো কিছুটা রবার্ট ব্রাউনিংকে চিনতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার এই লেকচারটি শোনার জন্য।